ভারতের গোয়ায় বাগা বিচের নাইট ক্লাবে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পর্যটক ও ক্লাবের কর্মী সহ নিহত 25। সুদানে আরএসএফ এর হামলায় শিশুসহ নিহত অন্তত 116 জন, ভয়াবহ শিশু অধিকারের লঙ্ঘন বলছে ইউনিসেফ। গাজা যুদ্ধবিরতির সংকটাপন্ন মুহূর্তে আছে জানিয়েছেন কাতার প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণে রাজি হামাস। এবং গাজার কারণে 2 বছর পর ক্রিসমাসের আমেজে বেথলহেম উৎসব নয়, প্রার্থনার মাঝে বড়দিনের উৎসব কাটাতে আগ্রহী তারা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। ভারতের পর্যটন রাজ্য গোয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পর্যটক ও ক্লাবের কর্মী সহ অন্তত 25 জন নিহত হয়েছে। জানা যায়, ক্লাবটির রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা রোববার ভোরে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটির ফায়ার সার্ভিস। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত পর্যটন রাজ্য গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাপক হতাহত হয়েছে বলে জানা যায়। শনিবার স্থানীয় সময় রাত 12টার পর বার্জ বাই রোমিও লেন নামক নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। ক্লাবটি ভারতের গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরার বাগা বিচে অবস্থিত। জানা যায়, ক্লাবটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশ জানায়, অধিকাংশ দেহ উদ্ধার হয়েছে রান্নাঘর এবং তার আশেপাশের এলাকা থেকে। তাদের তথ্য মতে বেশিরভাগ মরদেহ ক্লাবের কর্মচারীদের। তবে উদ্ধারকৃত মরদেহের মধ্যে 3 থেকে 4 জন পর্যটকও রয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। রোববার ভোরে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার জানিয়েছেন, আগুন মূলত রান্নাঘর এবং প্রথম তলার মধ্যে সীমাবদ্ধ ছিল। উদ্ধার করা মরদেহের অধিকাংশই ওই এলাকা থেকে পাওয়া গেছে, তাই মনে করা হচ্ছে নিহতদের বেশিরভাগই কর্মচারী। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, এই দুর্ঘটনা গোয়ার সকল বাসিন্দাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এর সাথে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি আরো বলেন, রাজ্য সরকার ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরাফাত ইয়াসার, আরটিভি। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন অত্যন্ত সংকটাপন্ন মুহূর্তে আছে। পরিস্থিতি দ্রুত অগ্রগতি না হলে রয়েছে সমঝোতা ভেঙে পড়ার শঙ্কা। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জায়নবাদী সেনাদের বিমান হামলায় আবারও লক্ষ্যবস্তু হয়েছে গাজার মাগাজি শরণার্থী শিবির। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে হতাহতদের। ধোঁয়া, ধ্বংস আর আর্তনাদ সব মিলিয়ে আবারও যুদ্ধের ভয়াবহতা দৃশ্যমান মাগাজি শরণার্থী শিবিরে। এর আগে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন 7 ফিলিস্তিনি। এর মধ্যে 70 বছর বয়সী এক নারী এবং তার ছেলেও আছেন। দীর্ঘ যুদ্ধবিরতির আলোচনার মাঝেই এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে জানাচ্ছেন পর্যবেক্ষকরা। গাজার যুদ্ধবিরতি এখন অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। সতর্ক করে আল থানি বলছেন, স্থায়ী শান্তি সমাধানের দিকে দ্রুত অগ্রগতি না হলে পুরো পরিস্থিতি কাঠামো ভেঙে পড়তে পারে। গাজায় এখন যেটা চলছে সেটাকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি তখনই হবে যখন ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি নিজেদেরকে প্রত্যাহার করবে। তখনই গাজায় স্থিতিশীলতা ফিরবে, মানুষ স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে পারবে, যা এখনো সম্ভব হয়নি। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। গাজায় সংঘটিত ভয়াবহ গণহত্যা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি সিরিয়ার প্রেসিডেন্টের। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। এই অচল অবস্থা কাটবে কবে, সেটি এখন বড় প্রশ্ন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।
গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে হামাস। শনিবার হামাসের আলোচক দলের প্রধান এবং সংগঠনটির গাজা প্রধান খলিল আল হায়া বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। খলিল আল হায়া আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছে তারা। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। সুদানে আধা সামরিক বাহিনী আরএসএফ এর হামলায় শিশুসহ নিহত হয়েছে অন্তত ১১৬ জন। এদিন দক্ষিণ কর্ডোফান রাজ্যের কালোগি এলাকায় একটি কিন্ডারগার্টেন সহ কয়েকটি বেসামরিক স্থাপনায় আত্মঘাতী ড্রোন হামলা চালায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। স্থানীয় প্রশাসন বলছে, হামলা নিহতদের মধ্যে ৪৬ জনের শিশু। নিহত শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সরকারপন্থী সুদানি সশস্ত্র বাহিনীর সূত্র বলছে, বৃহস্পতিবার হামলার পর আহতদের উদ্ধারে জড়ো হওয়া সাধারণ মানুষের উপরও আক্রমণ চালায় আরএসএফ। শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনকেও লক্ষ্যবস্তু করা হয়। হামলার ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইউনিসেফ বলছে, স্কুলে শিশুদের এভাবে হত্যা করা ভয়াবহ শিশু অধিকারের লঙ্ঘন। তুরস্কের দক্ষিণাঞ্চলে মহাসড়কে একটি বাস ও লরির সংঘর্ষ হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোরে আদানা গাজিয়ান্টেপ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় গভর্নরের দফতরের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় বার্তা সংস্থা টার্কিশ মিনিট। জানা যায়, বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর লরিটির টায়ার ফেটে যায়। এমনকি ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধাক্কা দেওয়ার ফলে বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এদিকে নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানায় দেশটির গভর্নর দফতর। যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের আশপাশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৭.০। তবে ভূমিকম্পের ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ২৫০ মাইল উত্তর পশ্চিমে এবং কানাডার উইকনের হোয়াইট হর্স থেকে ১৫০ মাইল পশ্চিমে আঘাত হেনেছে। ইউকনের যে অংশে ভূমিকম্প আঘাত হেনেছে এটি পাহাড়ি এলাকা ছিল বলে জানিয়েছে কানাডার ভূকম্পবিদ। এছাড়া ওই জায়গায় খুব কম পরিমাণ মানুষ বসবাস করে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বৃদ্ধির আভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা। আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশা বেড়ে যাওয়ায় এই উত্থান দেখা দিয়েছে বলে মত তাদের। এছাড়া রূপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। শনিবার মার্কিন বাজারে স্বর্ণের দাম ১% বেড়ে প্রতি আউন্স ৪,২১২.১৬ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন অর্থনৈতিক তথ্য বলছে, সেপ্টেম্বরে মূল ব্যক্তিগত খরচ বেড়েছে ০.৩%, তবে বার্ষিক বৃদ্ধি কমে দাঁড়িয়েছে ২.৮%। এদিকে এখন রূপা ও স্বর্ণের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা। গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে দীর্ঘ ২ বছর পর বেথেলহেমে আবারও শুরু হয়েছে ক্রিসমাস উদযাপন, যা শহরের বাসিন্দাদের জন্য নতুন আশার সংকেত। শহরের মেঞ্জার স্কয়ারে গত শনিবার রাতে আলো জ্বালানোর সাথে সাথে উৎসবের পরিবেশ ফিরে এসেছে। এর মাধ্যমে বেথেলহেমের পুনরুদ্ধারের সম্ভাবনা প্রকাশ পায়। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বেথলহেম, যেটি যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত, গত ২ বছর ধরে ক্রিসমাস উৎসব থেকে বঞ্চিত ছিল শহরটি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ এবং তার পরবর্তী গাজা অভিযান শহরের পর্যটন শিল্পকে বিপর্যস্ত করে দেয়। শহরের ৮০% মুসলিম জনগণ, যারা পর্যটন শিল্পে যুক্ত ছিলেন, তারা কার্যত বেকার হয়ে পড়েন। পশ্চিম তীরের বেকারত্ব হার ৬৫% পৌঁছেছে এবং হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সন্ধানে শহর ছেড়ে গিয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে বেথেলহেমে আশার আলো দেখা যাচ্ছে। শনিবার মেঞ্জার স্কোয়ারে ফিরে এসেছে উৎসবের পরিবেশ। বিশাল এক ক্রিসমাস গাছের আলো ঝলমল করছে এবং শিশুদের হাসি খুশি শহরের প্রধান সড়কে ছড়িয়ে পড়েছে। কিছু বিদেশি পর্যটকও আবারও বেথেলহেমে ফিরে আসতে শুরু করেছেন। হোটেল ব্যবসায়ীরা জানিয়েছে এবারের ক্রিসমাসে প্রায় 70% রুম ভাড়া হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরিস্থিতি এখনো শান্ত হয়নি। পশ্চিম তীরের বিভিন্ন স্থানে সহিংসতা এবং সেনা অভিযান অব্যাহত রয়েছে। শনিবার ইসরায়েলি বাহিনী হেব্রন অঞ্চলের কাছে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যারা সেখানকার সেনাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। চেকপয়েন্টগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। এক বাসিন্দা জানিয়েছেন 20 মাইলেরও কম দূরত্বে পৌঁছাতে তার 6 ঘন্টা সময় লেগেছে। 2 বছর ধরে এই দিনটি উদযাপন করা হয়নি। যেসব পরিস্থিতি হয়েছে তারপর এটি এখন এক প্রকার স্থিতিস্থাপকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা এখানে এসেছি প্রায় 100 কিলোমিটার পথ পেরিয়ে। এটি খুবই বিশেষ, কারণ আমরা চাই এখানে এসে আমাদের ভাই বোনদের সঙ্গে এই দিনটি উদযাপন করতে এবং আনন্দ উপভোগ করতে। আমরা সব সময় ইসরায়েলি দখলের যন্ত্রণায় ভুগছি, তবুও সমস্ত ফিলিস্তিনিরা এখনো আশাবাদী। আমরা শান্তির উপর বিশ্বাস করি। বেথেলহেমের মেয়র মাহের নিকোলা কানাওয়াতি বলেন, ক্রিসমাস উদযাপন শুধু শহরের জন্যই নয়, বরং এটি পশ্চিম তীরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক। যখন বেথেলহেম পুনরুজ্জীবিত হয়, পুরো পশ্চিম তীরে তাতে প্রভাবিত হয়। যুদ্ধের ক্ষতির পর বেথেলহেমের ক্রিসমাস উদযাপন শহরের পুনরুদ্ধারের আশা জাগিয়েছে। যদিও পরিস্থিতি এখন অস্থিতিশীল, তবে শহরের বাসিন্দারা আশাবাদী যে ক্রিসমাস তাদের জীবনে একটি নতুন শুরুর ইঙ্গিত দিতে পারে। আরাফাত ইয়াসার, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।